ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো সামনের বাজেট নিয়ে, পাশাপাশি এই বাজেটকে সামনে রেখে জ্বালানি খাতের কর ব্যবস্থা কেমন হতে পারে সেটি নিয়েও। আপনারা জানেন যে বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। দেশেও জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের মধ্যে রয়েছে। এই নিয়ে জাতীয় সংসদেও জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী কথা বলেছেন। সরকার কিভাবে এটি বাড়ালে জনগণের উপরে চাপ তুলনামূলকভাবে কম হতে পারে সেই নিয়ে এখন পর্যালোচনা চলছে। পাশাপাশি 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ হচ্ছে। সেই আপনারা জানেন যে জ্বালানি খাতে সরকারের ভর্তুকি দেওয়ার একটি চাপ সবসময় থাকে। সেই প্রেক্ষিতেই বাজেটে কী ধরনের ভর্তুকি রাখার প্রয়োজন হতে পারে বা জনগণকে কিভাবে স্বস্তি দেওয়া যায় এই নিয়ে সরকার চিন্তা করছে। কিভাবে এই ভর্তুকি কমানো যায় বা জ্বালানি খাতের কর নির্ধারণ করা যায় এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাসেম। আমরা তার কাছ থেকে সরকারের পরিকল্পনা শুনব। জনাব আবুল কাসেম, আপনার যে আজকের স্টোরি, আপনি বলছেন যে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার ক্ষেত্রে কর হার যাতে বৃদ্ধি করতে না হয় সেরকম একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আসলে প্ল্যানটি কীরকম? ধন্যবাদ আপনাকে। আপনিও এই নিউজের সাথে সম্পৃক্ত ছিলেন, তো আপনিও নিশ্চয়ই জানেন যে সরকার প্রতি মাসের শেষেই জ্বালানি তেলের দাম হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে অ্যাডজাস্ট করে। এটা গত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই চলে আসছে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপটে যেহেতু তেলের দাম অনেক বেড়ে গেছে, তো সরকার কিন্তু গত মাসে সেটা অ্যাডজাস্ট করেনি। অনেকের ধারণা ছিল যে হয়তো সরকার বাড়াবে। পৃথিবীর 80-90টার মতন দেশ তেলের দাম বাড়িয়েছে নিজেদের দেশে, কিন্তু বাংলাদেশের সরকার বাড়ায়নি। তো কিন্তু এই অর্থমন্ত্রী বলছেন যে তাদের এই 3 মাসে জুন পর্যন্ত প্রায় এডিশনাল 36,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। তো এটা যদি 3 মাসে 36,000 কোটি টাকা হয়, তো এটা যদি আগামী অর্থ বছর পুরাটা দিতে হয়, এটা হিউজ অ্যামাউন্ট, যেটা আসলে সরকারের পক্ষে দেওয়া সম্ভব না আমাদের রাজস্ব আহরণের যে পরিস্থিতি। ফলে সরকার অনেকটা বাধ্য হয়েই হয়তো তেলের দাম কিছুটা অ্যাডজাস্ট করতে যাবে। সরকারের সেটা প্ল্যান আছে, আপনি নিজে বলছেন। কিন্তু সেই অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে যাতে তেলের দাম এই পর্যায়ে না যায় যে তাতে বাজারে বা মানুষের জনজীবনে যে ইম্প্যাক্টটা পড়বে সেটা যাতে আবার আনম্যানেজেবল না হয়ে যায়। তো সেই চেষ্টার অংশ হিসেবে সরকার চাচ্ছে যে আপনি জানেন যে জ্বালানি তেল আমদানির উপরে হচ্ছে আপনার আমদানি পর্যায়ে কাস্টমস ডিউটি, তারপরে হচ্ছে অগ্রিম আয়কর, ব্যাট ইত্যাদি মিলে প্রায় হচ্ছে 32% শুল্ক কর রয়েছে। এবং আমাদের স্টোরিতে আপনি যে হিসাবটা দিয়েছিলেন যে এখন যে 120 টাকা লিটার পেট্রোল বিক্রি হচ্ছে, এই 120 টাকার মধ্যে এনবিআর হচ্ছে 38 টাকা হচ্ছে ট্যাক্স আদায় করে। তো সরকার যখন তেলের দামটা বাড়াবে, তো এনবিআরের ট্যাক্সের পরিমাণও আরও বেড়ে যাবে। তো তাতে হচ্ছে যে মানুষের উপরে আরও বাড়তি বার্ডেন, মানে তেলের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ছে সেই কারণে মানুষের উপরে বার্ডেন যাবে, প্লাস হলো এনবিআর বাড়তি কর নেবে সেই কারণেও মানুষের উপর আরও বেশি বার্ডেন যাবে, যেটা আসলে এই মুহূর্তে দেশের মানুষের যে ইনকাম পরিস্থিতি এবং পণ্যমূল্য ইনফ্লেশনের যে অবস্থা, মানুষ সেটা সহ্য করতে পারবে না। এই বিবেচনা করে সরকার চাচ্ছে যে তেলের দাম যদি কিছুটা বাড়েও, তাহলে এনবিআর যে এখন 38 টাকা নিচ্ছে এটা যাতে না বাড়ে। মানে এনবিআর তার কর হার বা কাস্টমস ডিউটি এমনভাবে হচ্ছে নির্ধারণ করবে যে সে এখন যে 38 টাকা পাচ্ছে 120 টাকায়, তেলের দাম যাই বাড়ুক না কেন তার এই 138 টাকায় থাকবে, সে এর বেশি নেবে না। এতে হচ্ছে যেমন আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন আমরা স্টোরিতে ইউজ করছি যে পেট্রোলের দাম যদি হচ্ছে 140 টাকা হয়, তাহলে এনবিআর যে এখন 38 টাকা নিচ্ছে এটা বেড়ে হয়ে যাবে 45 টাকা। কিন্তু এনবিআর যদি 38 টাকায় নেয়, তাহলে হচ্ছে এই 7 টাকা যে 45 টাকা হলো না, ফলে এই 7 টাকার দাম কম বাড়াইতে হবে। মানুষ এই 7 টাকা প্রতি লিটারে সে কম পাবে। এটা হচ্ছে মানুষের জন্য একটা স্বস্তি। প্লাস হচ্ছে যে এই 7 টাকার কারণে পণ্যমূল্য তুলনামূলকভাবে পরিবহন কস্ট কমবে এবং এর প্রভাব হলো ইনফ্লেশনটাও যেভাবে এই 7 টাকা বাড়লে যে জায়গায় যেত সেখান থেকে আর একটু নিচে থাকবে। এটাই সরকারের একটা প্ল্যান মনে হয়েছে। আপনার স্টোরির আরেকটা অংশে আপনি বলছেন যে সরকার ইনফ্লেশন কমানোর জন্য কিছু পদক্ষেপ নেবে।
এবং আমি আপনি বলেছেন জ্বালানি বাণিজ্য সচিব মহোদয়ের সঙ্গে আপনি আলাপ করেছেন এবং তিনিও ভ্যাট কমিয়ে নিয়ে আসা বা পর্যায়ক্রমে যাতে এইগুলো কমানো যায় সেই ধরনের একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসলে মানে এটি কতদিনের মধ্যে করবে টুরবে এরকম কিছু কি আপনার সঙ্গে আলাপ হয়েছিল সচিব মহোদয়? দেখেন যে এই এপ্রিল মাসে প্রতি বছরই এই সময় হচ্ছে একটা কোঅর্ডিনেশন কাউন্সিলের মিটিং হয়, সেখানে অর্থমন্ত্রী সভাপতিত্ব করেন। সাধারণত সেখানে বাণিজ্য মন্ত্রী থাকেন, পরিকল্পনা মন্ত্রী থাকেন এবং সরকারের কনসার্ন সচিবরা থাকেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকেন। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের এই মূল্যস্ফীতি হচ্ছে বাংলাদেশের মেজর কনসার্ন এবং এই মূল্যস্ফীতি কন্ট্রোল করার জন্যে আপনার আওয়ামী লীগ সরকার বলেন, ইন্টারিম সরকার বলেন, তারা হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলছে। এবং আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে ফেলছিল, ৮-১০ জন উপদেষ্টা নিয়ে তারা হচ্ছে মিটিং করতো যে কীভাবে ইনফ্লেশন কমানো যায়। তো বিএনপি সরকার যেহেতু নতুন আসছে, তাদেরও হচ্ছে একটা চেষ্টা যে হচ্ছে পণ্যমূল্য কমানো, যেহেতু আবার জ্বালানির দাম বাড়বে, ইনফ্লেশন আরও বেড়ে যেতে পারে। এই অবস্থায় ইনফ্লেশনটাকে যতটা সম্ভব একটু টাইট অবস্থায় রাখার তাদের একটা চেষ্টা আছে। সেই অংশ হিসেবে তারা বাণিজ্য সচিবের সাথে আমি কথা বলেছি, উনি বলছেন যে মেজর যেসব হলো নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, চিনি, গম, তেল, ছোলা, ডাল, এই ধরনের পণ্য আমদানির উপরে যে আমদানি পর্যায়ে ডিউটি আছে বা বিভিন্ন ধরনের শুল্ক কর আছে, সেগুলি বাংলাদেশে যে শুল্ক কর আছে এটা পৃথিবীর কোথাও আর নেই। মানে এত বেশি শুল্ক করে এসেনশিয়াল আইটেমে। তো এটা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে কমিয়ে আনার কথা বলা হয়েছে এবং উনি বলছেন যে ওনারা হচ্ছে এনবিআরকে চিঠি দিবেন খুব দ্রুতই। এবং আগামী অর্থবছরের বাজেট যেটা আসছে, আপনি জানেন যে আগামী জুনের হয়তো প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন অর্থবছরের বাজেট সরকার ঘোষণা করতে যাচ্ছে। সেখানে হয়তো এটার আমরা একটা দেখতে পারবো যে সরকার এখানে কিছুটা ছাড় দিয়েছে। আপনি এই যে এতক্ষণ ধরে যেভাবে বললেন তার থেকে বোঝা গেল যে সরকার আসলে রাজস্ব যে সব জায়গা থেকে পায়, মোটা দাগের রাজস্ব জ্বালানি তেল থেকে বা এই এসেনশিয়াল আইটেম থেকে, এগুলো তো প্রচুর ইম্পোর্টও হয় এবং আমাদের আমদানি নির্ভরতা রয়েছে। এসব জায়গা থেকে যদি রাজস্ব সরকার সংগ্রহ করা কমিয়ে দেয়, আবার আগামী অর্থ বছরের বাজেট বিষয়ে আপনি যে প্রক্ষেপণ লিখেছেন সেখানে আপনি বলছেন যে জাতীয় রাজস্ব বোর্ডকে ৬ লাখ কোটি টাকার বেশি রাজস্ব তারা সংগ্রহ করবে, এই ধরনের একটি লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করতে যাচ্ছে। আসলে তাহলে এই বাড়তি রাজস্ব সরকার কিভাবে সংগ্রহ করবে? এটি কি মানে এনবিআর এর জন্য সহজ হবে? দেখেন যে সরকারের আসলে এই বাজেটের হিসাবে অনেক ধরনের গোঁজামিল রয়েছে। যেমন আপনি এনবিআর এর হচ্ছে ৬ লাখ কোটি টাকা রাজস্ব। এনবিআর হচ্ছে এই তেল আমদানির উপরে বা গ্যাস আমদানির উপরে সে শুল্ক কর নিচ্ছে। আবার সেই যে শুল্ক কর বাবদ এনবিআর যে টাকা নিচ্ছে তার চেয়ে কিন্তু বেশি টাকা আবার সরকার এখানে ভর্তুকি দিচ্ছে। এই এনবিআর এর রাজস্ব আহরণ করা রাজস্ব থেকেই আবার সরকার ভর্তুকি দিচ্ছে। ফলে সরকারের এক প্রতিষ্ঠানের হিসাব এনবিআর তার হচ্ছে রাজস্ব আহরণ বাড়াই দেখার জন্য সে এখানে হচ্ছে শুল্ক কর আরোপ করতেছে। আবার এই টাকাটা তো ফাইনালি হচ্ছে গভর্নমেন্টের এক্সচেকারে যায়, যেটা হচ্ছে ফাইন্যান্স ডিভিশনের হচ্ছে সেখান থেকে বিভিন্ন জায়গায় অ্যালোকেশন দেয়। তো সেই রাজস্ব আহরণ থেকে ফাইন্যান্স ডিভিশন আবার এই বিদ্যুতে এবং হচ্ছে জ্বালানি খাতে, ফার্টিলাইজার, বিভিন্ন জায়গায় সে সাবসিডি দিচ্ছে। ফলে আপনি যদি দেখেন যে তেল আমদানির উপরে যদি সরকার হচ্ছে এনবিআর যদি হচ্ছে কোনো শুল্ক কর না নেয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে সরকারের এখানে কিন্তু ভর্তুকি কমে যাবে। তো তাহলে রেভিনিউ থেকে যে সরকার যে সাবসিডিটা দিচ্ছে সেখানে তার দেওয়া লাগবে না। একইভাবে আপনি দেখেন যে আমাদের ফার্টিলাইজার কোম্পানিগুলি তারা হচ্ছে গ্যাস কিনে, বেশি দামে গ্যাস কিনে তারা সরকারকে কম দামে ফার্টিলাইজার দেয়, এই ভর্তুকি আবার সরকারই দেয়। তো সেক্ষেত্রে এই যে এই কম দামে বেশি দামে গ্যাস কিনে সার উৎপাদন না করে তাদেরকে যদি এই কম দামেই গ্যাস দেওয়া হতো, তাহলে কিন্তু আবার তাদেরকে সাবসিডি দেওয়া হতো না। এটা হচ্ছে যে সরকার তার জনগণকে বোঝায় যে তুমি যে সার কিনতেছো, তুমি যে গ্যাস বিদ্যুৎ কিনতেছো, এখানে আমি সরকার তোমার পক্ষে এত টাকা হচ্ছে ভর্তুকি দিচ্ছি। কিন্তু এই ভর্তুকির এই টাকাটা যে সরকার জনগণের কাছ থেকে নিচ্ছে, সেই জিনিসটা সরকার হচ্ছে আসলে বুঝাইতে চায় না। এটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘদিনের একটা প্র্যাকটিস হয়ে গেছে এবং এখনও হচ্ছে সেই ব্যবস্থাতেই চলছে। ফলে আপনি বলতে যাচ্ছেন যে যদি এইসব জায়গা থেকে রাজস্ব সংগ্রহ কম হয় তাহলে হয়তো ভর্তুকির পরিমাণ সরকারের কমে যাবে। অবশ্যই এখানে যদি সরকার হচ্ছে, আপনি দেখেন যে সরকার একটা রাস্তা করবে, ওখান থেকে হচ্ছে এনবিআর হলো ব্যাড ট্যাক্স নিচ্ছে। ফলে আপনার হচ্ছে 100 টাকার রাস্তা বানাইতে হচ্ছে আপনার 120 টাকা
130 টাকা খরচ হয়ে যাচ্ছে। এবং এই টাকা হলো সরকার বিদেশ থেকে লোন নিয়ে আসছে অথবা আমাদের করের টাকা দিয়েই করছে। বিদেশ থেকে লোন আনলে সেই লোন আবার সুদ সহ পরিশোধ করছে, সেটাও আমাদের করের টাকা দিয়ে। ফলে সব কিছু জনগণের টাকা নিয়েই সরকার হচ্ছে নড়াচড়া করছে নানান কায়দায় তার বিভিন্ন অফিসের দক্ষতা দেখানোর জন্য। এনবিআরের যে হচ্ছে এনবিআর হলো যদি হচ্ছে আপনার 1 লাখ কোটি টাকা কম রাজস্ব আহরণ করে এসব জায়গায় ছাড় দিয়ে, তাহলে কিন্তু সরকারের ভর্তুকিও হচ্ছে আপনার প্রায় 50-60 হাজার কোটি টাকা কিন্তু কমে যাবে বা আরেকটু বেশি কমে যাবে। ফলে বাজেটের সাইজটা ছোট হলেও হয়। আমি এখানে কর এত টাকা কর 6 লাখ কোটি টাকা কর আদায় করে আমি 9 লাখ কোটি টাকার বাজেট করব, আবার 1 লাখ কোটি টাকা ভর্তুকি দিব, তো আমি তো 8 লাখ কোটি টাকার বাজেট করতে পারি, 5 লাখ কোটি টাকা রেভিনিউ করতে পারি, আমার কোনো ভর্তুকি থাকবে না। খুবই সিম্পল, কিন্তু তারা সেটা করবে না। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি এখনকার যে বৈশ্বিক পরিস্থিতি তার মধ্যে দিয়ে সরকার নতুন বাজেট করতে যাচ্ছে এবং এই সরকারের জন্য প্রথম বাজেট, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে এবং সেই সব জায়গায় দেখা যাচ্ছে যে সরকার বাড়তি কিছু ব্যয় করবে এরকম ঘোষণা ইতিমধ্যে করছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তরুণদেরকে যারা ক্রীড়া খাতে আসবে তাদেরকে বিশেষভাবে বৃত্তি দেওয়ার একটা পরিকল্পনা সরকার নিয়েছে। আগামী অর্থ বছরে বাজেট আসলে কেমন হতে যাচ্ছে, সেখানে প্রবৃদ্ধি কেমন হবে বা ইনফ্লেশন কেমন থাকবে, কর্মসংস্থান সৃষ্টির জন্য কি প্ল্যানগুলো সরকার নিতে যাচ্ছে? দেখেন যে সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করবে, কিন্তু সেটা হচ্ছে দেশের যে আর্থিক সক্ষমতা বিবেচনা নিয়ে সেটা করতে হবে। যেমন আমরা গত আওয়ামী লীগ সরকারের সময় দেখছি যে তারা হচ্ছে অনেক মেগা প্রকল্প নিয়েছে বিদেশ থেকে ঋণ নিয়ে, এবং লোকাল ব্যাংকগুলি থেকে ঋণ নিয়ে এখন কিন্তু আমাদের এই ঋণ পরিশোধে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হচ্ছে। তো সরকার যদি রাজস্ব আহরণ করে তার লক্ষ্যমাত্রা, তার যে ইশতেহারের প্রতিশ্রুতিগুলি পূরণ করতে পারে, সেটা খুবই একটা ভালো হবে। কিন্তু যদি সেই আগের ধারাবাহিকতায় যে আমি রাজস্ব আহরণ করতে পারলাম না কিন্তু ঋণ করে আমি সেগুলি করছি, বা হচ্ছে প্রকৃত যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস যেটা দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন, সেখান থেকে সরে যেয়ে যদি হচ্ছে পপুলার আইটেমগুলি, যে মানুষকে খুশি করার যে কার্যক্রমগুলি, সেগুলি যদি করতে থাকে, তাহলে হচ্ছে এটা লং টার্মে ইকোনমির উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে আমাদের দেশের যে ইকোনমির যে সাইজ এবং আমাদের যে রাজস্ব আহরণের যে পরিমাণ, এটা কিন্তু আমাদের ট্যাক্স জিডিপি রেশিও আপনি জানেন যে এখন এটা 7-এর নিচে এবং বিশ্বে এটা সর্বনিম্ন। অথচ আমাদের দেশের হচ্ছে আপনার প্রায় $500 ট্রিলিয়ন ইকোনমি। এখান থেকে আমাদের নেপাল, যাদের আর্থিক অবস্থা বাংলাদেশের চেয়েও অনেক অনেক দুর্বল, তো তাদের হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও প্রায় 20%-এর কাছাকাছি, 17-18%। তো তার মানে হচ্ছে এদেশে প্রচুর মানুষ ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এবং সরকারগুলি যে সেটা জানে না তা না, সরকারগুলিও জানে, এবং সরকারের সাথে সম্পৃক্ত লোকেরাও কিন্তু বড় অঙ্কের ট্যাক্স ফাঁকি দিচ্ছে। রাজনীতিবিদরা এবং যারা হচ্ছে পলিটিক্সের সঙ্গে সম্পৃক্ত কিন্তু বড় বড় ব্যবসায়ী, তারা হচ্ছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এবং সাধারণ মানুষের মধ্যে এই ফাঁকি দেওয়ার প্রবণতা আছে। তো এনবিআর আমরা দেখছি যে তারা হচ্ছে যেখান থেকে খুব সহজে আদায় করা যায়, ইনপুট পর্যায়ে, কোম্পানি পর্যায়ে ভ্যাট ট্যাক্স এগুলি আদায় করে, কিন্তু সরাসরি মানুষের কাছ থেকে যে আয় কর, সেই জায়গাটায় তারা হচ্ছে কোনো রকমের ইনপুট দিচ্ছে না। আপনি হচ্ছে যদি 1 লাখ টাকা বেতন পান, আপনি যদি ট্যাক্স নাও দেন, এনবিআর কোনোদিন আপনার কাছে আসবে না। আমরা দেখছি যে আওয়ামী লীগের সময়ে মোস্তফা কামাল তিনি একবার ঘোষণা দিয়েছিলেন 1 কোটি করদাতা করবেন, ইউনিভার্সিটির স্টুডেন্টদের হচ্ছে নিয়োগ দেবে করদাতা খুঁজে খুঁজে বের করার জন্য। তো এরকম কিছু পোলাপানকে কিন্তু তখন নিয়োগ দিয়ে তাদের টাকাও দেওয়া হয়েছে, কিন্তু আসলে করদাতার সংখ্যা বাড়ে নাই, টিআইএনদারি বাড়ছে, বিভিন্ন শর্ত যোগ করে দিয়েছে যে আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার টিআইএন লাগবে, এই করতে গেলে টিআইএন লাগবে, ফলে টিআইএন বাড়ছে কিন্তু করদাতার সংখ্যা বাড়েনি। সরকার যদি এখানে হচ্ছে খুবই হার্ড লাইনে থাকে এবং প্রকৃতপক্ষে যাদের কর দেওয়ার মতো আয় আছে তাদের খুঁজে বের করে তাদের কাছ থেকে কর আদায় করতে পারে, তাহলে কিন্তু এই বড় বাজেট বা হচ্ছে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেগুলি তারা বাস্তবায়ন করার মতো যথেষ্ট সক্ষমতা তাদের থাকবে। কিন্তু যদি সেটা না করতে পারে, তাহলে আসলে আমরা বলতে পারবো যে বাজেট বইয়ে আমরা গত বাজেটগুলোতে যেরকম দেখছি যে অনেক সুন্দর সুন্দর কথা থাকবে, কিন্তু বাস্তবে সেগুলি কোনো প্রয়োগ থাকবে না এবং বাস্তবায়ন হবে না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে জনাব আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে সরকার জ্বালানি এবং খাতে কি পরিকল্পনা করছে বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকারের কি ধরনের উদ্যোগ রয়েছে, আগামী বাজেট নিয়ে সরকারের ভাবনাই বাকি। সব শেষে জনাব আবুল কাশেম যেটি বললেন যে যদি আমরা রাজস্ব সংগ্রহ বাড়াতে পারি, তাহলে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি তথা
জনকল্যাণ করা সহজ হবে। সেটি যদি করা না যায় তাহলে সেগুলো আসলে বাজেট বইয়ের বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবে সেটি করা খুব সহজ হবে না। আমাদের প্রত্যাশা সরকার আসলে কার্যকর উদ্যোগ নেবে এই ক্ষেত্রে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।